ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সম্মান ক্ষুণ্ণ হতে পারে ডক্টর ইউনূসের মন্তব্য মির্জা ফখরুলের। ফের ১-১১ সংখ্যা, ফ্যাসিবাদ ঠেকাতে নারীদের সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। দেশে যাতে আর কোনোভাবেই ফ্যাসিবাদ, উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। একটা মহল আছে যারা বারবার গণতন্ত্রের গলা টিপে ধরে, আর দেরি করা সঠিক হবে না। ফেব্রুয়ারি শুড বি দ্য ডেডলাইন। এর পরে হলে আপনি যে সম্মান নিয়ে এসেছেন সেই সম্মান ক্ষুণ্ণ হবার সম্ভাবনা থাকবে। কিছুদিনের মধ্যে ঘোষণা করা হবে ভোটের সময়, বললেন আইন উপদেষ্টা। ঘোষিত সময়ের চেয়ে দেরি না করার আশ্বাস প্রেস সচিবের। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়াটা, স্যার আমাদেরকে সবসময় বলে। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করে, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবে। ইলেকশন দেরি হবে না। ইলেকশন প্রফেসর ইউনূস যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৫ আগস্টের মধ্যে জাতীয় সনদের চূড়ান্ত রূপ পাবে দলগুলো। আইনি ভিত্তি না থাকলে মামলার হুঁশিয়ারি জামায়াতের। আইনের ঊর্ধ্বে থাকবে বলছে বিএনপি। জুলাই সনদ আদায়ে জুলাই যোদ্ধাদের শাহবাগ অবরোধ, শহীদ আহতদের স্বীকৃতি, চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতের দাবি। দিনভর যান চলাচল বন্ধে তীব্র যানজট। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির ৬ মামলায় শেখ হাসিনা জয়, পুতুল সহ ২৭ জনের বিচার শুরু। গ্রেফতারি পরোয়ানা জারি। ১১ই আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য। এবং নতুন মুদ্রানীতির নেই চমক, মূল্যস্ফীতি কমাতে সংকোচন নীতি বহাল। কমেছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি। এখনো ঘুরে দাঁড়াতে না পারা ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থার ইঙ্গিত। ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিতে না পারে, সেজন্য নারীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও সরকার গঠনের সুযোগ পেলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এদিকে দ্রুত সংস্কার শেষ করে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যথায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সম্মান ক্ষুণ্ণ হতে পারে বলেও এ সময় মন্তব্য তার। জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তিতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় স্মরণ করা হয় আন্দোলনের শহীদদের। সম্মাননা তুলে দেওয়া হয় নিহত ও আহতদের পরিবারের হাতে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনীতিকদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া জরুরি। কাঁদা ছোড়াছুড়ির সীমা অতিক্রম না করারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। দ্রুত মৌলিক সংস্কার শেষে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। তারা দেশকে পুরো নতুন একটা আপনার ওই দেশ তৈরি করতে, এটাকে ম্যাজিক্যাল দেশ তৈরি করতে চান, খুব ভালো কথা। কিন্তু আমরা তো চাই যে সেটা জনগণের মধ্য থেকে আসুক। আমরা তো চাই যে সেটা জনগণ সেই শক্তিটা নিয়ে তারা বেরিয়ে আসবে। রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক একটা বোঝাপড়া থাকতে হবে। এই বোঝাপড়া না থাকলে এই যে আমরা কাদা ছোড়াছুড়ি করছি, গণতন্ত্রের কাদা ছোড়াছুড়ি হবে, অনেক অনেক কথা আসবে, কিন্তু এটা একটা সীমা থাকা দরকার। এদিন বিকেলে আইনজীবী ফোরাম আয়োজিত স্মরণ সভায় অংশ নেন বিএনপি মহাসচিব। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সম্মান ক্ষুণ্ণ হতে পারে। সবাই ঐক্যবদ্ধ না থাকলে আরেকটা ১-১১ ঘটা অসম্ভব কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সতর্ক না থাকি, তাহলে কিন্তু ১-১১ মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়। ফেব্রুয়ারি শুড বি দ্য ডেডলাইন। এর পরে হলে আপনি যে সম্মান নিয়ে এসেছেন এবং সমগ্র বিশ্বে আপনার যে সম্মান, সেই সম্মান ক্ষুণ্ণ হবার সম্ভাবনা থাকবে। এদিকে জুলাই শহীদদের স্মরণে মহিলা দল আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া না দিতে পারে, সেজন্য নারী সমাজকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ,
উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে প্রথম পর্যায়ে 50 লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রতিটি বাক্য জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। কিছুদিনের মধ্যেই নির্বাচনের সময় নিয়ে ঘোষণা আসবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আরেক অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী 5-6 দিন সরকারের জন্য গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই হবে নির্বাচন। গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 8 আগস্ট দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। একটা বিচার বিভাগ সাবেক প্রধানমন্ত্রীর পালিয়ে যাওয়া এবং অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্ণ হতে আর মাত্র কয়েকদিন বাকি। এ অবস্থায় আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও ডিজিটালাইজেশন, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং দৈনন্দিন কাজের অগ্রগতি তুলে ধরতে বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা। কিছু কাজ করেছি। দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত 15,000 রাজনৈতিক হয়রানিমূলক মামলা সরকার প্রত্যাহার করেছে বলে জানান উপদেষ্টা। 15,000-এরও বেশি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছি। কিছুদিনের মধ্যেই আগামী নির্বাচনের সময় নিয়ে ঘোষণা আসবে জানিয়ে উপদেষ্টা বলেন, এবার জনগণের ভোটাধিকার প্রয়োগে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়ার, ভোট দিতে সবাই পারবে। এদিন সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আগামী 5-6 দিন সরকারের জন্য গুরুত্বপূর্ণ সময় উল্লেখ করে তিনি বলেন, যা কিছুই হোক প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী 5-6টা দিন আমরা যেটা রাজনীতিক বন্দোবস্তর কথা বলি, সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম। প্রোক্লেমেশন নিয়ে কাজ হচ্ছে, বাট একটা বিষয় আপনি নিশ্চিত থাকেন, ইলেকশন প্রফেসর যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। লন্ডনে বলেছি যে এটা ফেব্রুয়ারিতে হবে, তো আমরা সেই জায়গায় এখনো আছি। নির্বাচন সামনে রেখে সহিংসতা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কাজগুলো করেনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা। আর এই মুহূর্তে শাহবাগে আছেন রিপোর্টার আবু সাইদ নিশান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। বাস্তবায়ন এবং সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে সকাল থেকে এখনো পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই যোদ্ধা এবং আহতের পরিবাররা এবং তাদের স্বজনরা। এবং তারা কিন্তু আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা যতক্ষণ না পর্যন্ত এই জুলাই সনদ বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই শাহবাগে অবস্থান নেবেন। এবং তারা কিন্তু আমাদেরকে যেটা জানাচ্ছেন যে এই যে সকাল 11টা থেকে তারা এই শাহবাগে অবস্থান কর্মসূচি করেছেন এবং বারবার তাদেরকে আশ্বাস দেওয়ার পরেও এখনো পর্যন্ত কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন হয়নি। এবং তারা এই আশ্বাসটি আর থাকতে চাচ্ছেন না। তারা বলতে চাচ্ছেন যে তাদের এই জুলাই সনদ অতি দ্রুত বাস্তবায়ন করে এবং এটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এবং শাহবাগে অবস্থান কর্মসূচির ফলে কিন্তু এই শাহবাগের চারপাশে কিন্তু যান চলাচল সকাল থেকে কিন্তু বন্ধ হয়ে আছে এবং এতে কিন্তু যাত্রীরা নানা রকম ভোগান্তিতে পড়েছেন। এবং এখানে এই রাস্তা শাহবাগকে কেন্দ্র করে চলাচলকারীরা কিন্তু তারা বিভিন্ন ভোগান্তির কথা আমাদেরকে জানিয়েছিলেন। এবং জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে কিন্তু জুলাই যোদ্ধারা এবং আহতের স্বজনরা কিন্তু আমাদের বলছিলেন যে এই যে তাদের সুচিকিৎসা এবং তাদের যে স্বজনদের সুচিকিৎসার দাবি তারা করেছেন এবং তাদের পুনর্বাসন করার কথাও কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছেন যে তাদের কিন্তু এখনো পুনর্বাসন করা হয়নি এবং যাদের চিকিৎসা ব্যবস্থা সেটাও কিন্তু তারা সুস্পষ্টভাবে পাচ্ছেন না বলেও আমাদেরকে জানিয়েছেন। এবং এই জুলাই যোদ্ধা এবং আহত স্বজনরা কিন্তু তারা বলছেন যে বারবার তারা এই জুলাই সনদ বাস্তবায়নের কথা বলার পরেও সরকার থেকে কোনো কর্ণপাত করা হয়নি বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। এবং তারা বলছেন যে এখন পর্যন্ত জুলাই সনদ কেন বাস্তবায়ন হয়নি, যেটা 1 বছর পেরিয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন না হয় তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। এবং এইখানে কিন্তু তারা বিভিন্ন সময়
স্লোগান দিচ্ছেন এবং এই স্লোগানে কিন্তু তারা তাদের দাবির কথা আমাদেরকে জানাচ্ছেন এবং এই দাবির প্রেক্ষিতে কিন্তু তারা বারবার বলছেন যে অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং সংবিধানে সেটিকে অন্তর্ভুক্ত করতে হবে। যতক্ষণ না এই সংবিধানে অন্তর্ভুক্ত করে জুলাই সনদ বাস্তবায়ন না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবেন। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। জুলাই সনদের দাবিতে জুলাই যোদ্ধাদের সমাবেশের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম শাহবাগ। এদিকে 5 আগস্টের মধ্যে জাতীয় সনদের চূড়ান্ত রূপ রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছানো হবে বলে জানিয়েছে ঐকমত্য কমিশন। দ্বিতীয় ধাপের শেষ দিনের আলোচনায় বিভিন্ন বিষয়ে ভিন্নমত জানান রাজনীতিকরা। আইনি ভিত্তি ছাড়া জাতীয় সনদ বাস্তবায়ন করলে কমিশনের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়েছে জামাত। তবে রাষ্ট্রীয় এই দলিলে স্বাক্ষর করলে তা আইনের চেয়েও বড় প্রতিশ্রুতি বলে মনে করছে বিএনপি। জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। সেই ধারাবাহিকতায় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 23তম ও শেষ দিনের আলোচনার শুরুতেই কমিশন সহসভাপতি জানান, সনদের খসড়ায় পরিবর্তন করে যে পরামর্শ এসেছে তা সমন্বয় করে চূড়ান্ত সনদ তৈরি করা হবে। আমরা মনে করি যে বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রাথমিক দায়িত্বটা রাজনৈতিক নেতৃবৃন্দ, সেখানে জাতীয় ঐকমত্য কমিশন আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে অনুঘটকের কাজ করবে এবং পরবর্তী সময়ে ঐকমত্য কমিশন সকলকে নিয়ে প্রয়োজন বোধে বসবে। মূলনীতি সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নোট অব ডিসেন্ট দিয়ে নিষ্পত্তি করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সহ অমীমাংসিত বিষয়েও আলোচনা করা হয়। তবে আইনি ভিত্তি ছাড়া জাতীয় সনদ বাস্তবায়নের বিরোধিতা করেছে জামায়াত, এনসিপি, এবি পার্টি সহ বেশ কিছু রাজনৈতিক দল। সঠিক বাস্তবায়ন না হলে জনগণের টাকায় আলোচনা করে সময় নষ্ট করার অভিযোগে কমিশনের বিরুদ্ধে মামলা করারও হুঁশিয়ারি দেয় জামাত। প্রত্যেকটা প্রধানমন্ত্রীর শপথ যখন নেয় তখন রাগ বিরাগের ঊর্ধ্বে উঠিয়া দায়িত্ব পালন করিবেন, এটাই তো শপথ নেয়। 54 বছরের শপথ ভঙ্গ করে একেবারে অফিসিয়ালি, তাইলে এখানে মাত্র আমরা গুডউইলের ভিত্তিতে অঙ্গীকারবদ্ধ হওয়ার ভিতরে এটার কোনো যথার্থতা নাই। এটাকে আইনি ভিত্তি না দিলে যে জিরো হবে, সেই জন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পনসেন্ট মামলা করব আমাদের সময় নষ্ট করার জন্য। কমিশনের কাছে উদাত্ত করে আহ্বান জানাবো যে বাস্তবায়নের পথটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। বাস্তবায়নের বিষয়টা নিয়ে যেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে খোলামেলা পদ্ধতিতে আলোচনা করা হয়। কার্যকারিতার দিকগুলো গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীর আগেই আমরা আশা করি জাতীয় সমঝোতা সনদ, জুলাই সনদ স্বাক্ষর করার ব্যাপারে রাজনৈতিক দলগুলো একটা রাজনৈতিক প্রস্তুতিটা আমরা সম্পন্ন করতে পারব। বিএনপি মনে করে রাষ্ট্রীয় এই দলিলে সব দল এবং সরকার স্বাক্ষর করলেই তা আইনের চেয়েও বড় প্রতিশ্রুতি। আমরা সই করব, এখানে মাননীয় প্রধান উপদেষ্টা সভাপতি হিসেবে জাতীয় ঐকমত্য কমিশনের সই করবেন, অন্যান্য এই কমিশনের সদস্যগণ সই করবেন, যারা ঐকমত্যে আসছে সমস্ত রাজনৈতিক দলগুলো সই করবেন। এর চাইতে বড় সম্মতি, জাতীয় সম্মতি, এটা তো আইনের ঊর্ধ্বে। তাড়াহুড়ো করে জুলাই সনদ না করে প্রয়োজনে আরও কিছুটা সময় নিয়ে আলোচনা করে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার দাবি কয়েকটি দলের। আরও কয়েকদিনের জন্য যদি বসা দেয় এবং আরও কিছু বিষয় যদি এক্সটেন্সিভলি নেগোশিয়েট করবার সুযোগ থাকে, সেটা করা দরকার। 5 তারিখের মধ্যে জাতীয় সনদের চূড়ান্ত রূপ রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে। তারপর সবার মতামতের ভিত্তিতেই সনদে স্বাক্ষরের দিন ঠিক করা হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির 6 মামলায় শেখ হাসিনা, জয়, পুতুল সহ 27 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করলেন আদালত। ভারতে পালিয়ে যাওয়ার পর এবারই প্রথম কোনো দুর্নীতির মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন করলেন আদালত। এ মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা করছেন দুদকের আইনজীবীরা। রাষ্ট্রের সর্বোচ্চ কর্তাব্যক্তি হয়েও রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে 60 কাঠা প্লট নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এই অভিযোগে চলতি বছরের 14 জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলায় 10 মার্চ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের অন্যান্য সদস্য বিভিন্ন দেশে পলাতক থাকায় 6 জুলাই আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়। এরপর বৃহস্পতিবার ঢাকার 5ম বিশেষ জজ আদালতে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দিলে শুরু হয় বিচার প্রক্রিয়া। তার দ্বারা প্রভাবিত হয়ে গণকর্মকর্তারা তাকে যে সহযোগিতা করেছেন সেই সমস্ত বিষয়ে আমরা উল্লেখ করেছি এবং সেই উল্লেখের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সেগুলো শুনেছেন
এবং রেকর্ডপত্র যাচাই করে পর্যালোচনা করে তিনি তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। এ মামলায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনার সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ড হতে পারে বলে জানান দুদকের কৌশলী। প্যানেল কোডের 409 দ্বারা সে 14 বছর সাজা হবে এবং দুদক আইনের 5-2 দ্বারা তার 7 বছর সাজা এবং তার যে সম্পত্তি গ্রহণ করছে সেই সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে। মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের ধারা যুক্ত না থাকায় স্টেট ডিফেন্সের সুযোগ পাবেন না পলাতক আসামিরা। এ কারণে তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। গোপালগঞ্জে কোনো রাজনৈতিক দলকে বিশেষ নজরে দেখেনি সেনাবাহিনী। অনেকের জীবন রক্ষার তাগিদেই গোপালগঞ্জে তৎপর হতে হয় বাহিনীকে। বিকেলে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানায় সেনা সদর। অনেকের জীবননাশের হুমকি থাকায় গোপালগঞ্জে বল প্রয়োগে আইন শৃঙ্খলা বাহিনী বাধ্য হয় উল্লেখ করে সেনা সদরের পক্ষ থেকে বলা হয়, সেখানে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার হয়নি। গোপালগঞ্জে এনসিপির উপর আওয়ামী লীগ সমর্থক ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলার ঘটনায় সংঘর্ষ ও প্রাণহানিতে সারা দেশে চলে তুমুল আলোচনা সমালোচনা। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে নানা মহলে। এ অবস্থায় বৃহস্পতিবার বিকেলে সেনা সদরের ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করেন গণমাধ্যম কর্মীরা। জবাবে বলা হয়, বিশেষ কোনো দলের প্রতি আলাদা নজর নেই সেনাবাহিনীর। সেদিন অনেকের জীবননাশের হুমকি থাকায় বল প্রয়োগে বাধ্য হয় আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের দায়িত্বের মধ্যে আমরা কাউকে বিশেষভাবে দেখি না। আমরা যেটা আপনারা জানেন গোপালগঞ্জ হয়েছে, এইখানে ওই রাজনৈতিক দলের অনেকেরই জীবন নাশের হুমকি ছিল। তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে। আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছেন মেজর সাদিক নামে এক সেনা কর্মকর্তা। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবর নিয়েও প্রশ্ন ওঠে ব্রিফিংয়ে। আর্মির হেফাজতেই সে আছে, তদন্ত চলমান আছে। দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। কেএনএফ সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা দমনে পার্বত্য চট্টগ্রামে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। কোনো অবস্থাতেই কেএনএফ আধিপত্য বিস্তার করছে না, বরং কেএনএফ এখন অত্যন্ত নাজুক অবস্থায় আছে। আমাদের অভিযান চলমান আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, সবাই সম্মিলিতভাবে কাজ করলে অবশ্যই কেএনএফকে সমূলে উৎপাদন করা সম্ভব এবং সেটা অবশ্যই প্রয়োজন। সেনা সদর বলছে, মব সন্ত্রাস বন্ধে কঠোর অবস্থানে সেনাবাহিনী। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে অন্যান্য বাহিনীকেও। যেসব আইন প্রয়োগকারী সংস্থা সর্বাগ্রে কাজ করা দরকার, তাদেরকে আরও ইফেক্টিভ হতে হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মূল্যস্ফীতি যতদিন 7% নিচে না নামবে ততদিন পর্যন্ত কমানো হবে না নীতি সুধার। এমন কঠোর অবস্থানে জানান দিয়ে চলতি অর্থ বছরের প্রথম 6 মাসের জন্য সংকোচনমুখী মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘদিন ধরে চড়ে থাকা মূল্যস্ফীতি গত এক বছরের প্রচেষ্টায় নেমেছে এক অঙ্কের ঘরে। গেল জুনে দাঁড়িয়েছে 8.48%, যা 2023 সালের ফেব্রুয়ারি মাসের পর সর্বনিম্ন। ভোক্তা ব্যয়ের চাপ কমাতে মূল্যস্ফীতি 3 থেকে 5% নামিয়ে আনতে চায় বাংলাদেশ ব্যাংক। আর তা করতে মূল্যস্ফীতি যতদিন 7%-এর নিচে না নামবে ততদিন পর্যন্ত নীতি সুধার 10% থেকে কমানো হবে না বলে জানান গভর্নর। আমরা আশা করি ইনফ্লেশন আরো কমবে, কিন্তু যে লেভেলে আমরা নিতে চাচ্ছি সেই লেভেলে এখন আমরা যেতে পারি। আমরা চাচ্ছি ইনফ্লেশনটাকে ক্রমান্বয়ে একটা রেঞ্জ নিয়ে আসতে। সেটা আমাদের মনে হয় যে এটা 3 থেকে 5-এর মধ্যে যদি আমরা আনতে পারি, হয়তো একটু সময় লাগবে, সেটা আমাদের লক্ষ্য। বৃহস্পতিবার চলতি অর্থবছরের প্রথম 6 মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বাড়িয়ে 20.4% করা হলেও জানানো হয় কমানো হয়েছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি। আমাদের যে প্রবৃদ্ধি খারাপ হয়েছে সেটা একেবারে আমি বলবো না। আমাদের 4% প্রবৃদ্ধি ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক আমাদের বর্তমান প্রেক্ষাপটে। এ সময় গভর্নর জানান, ব্যাংক মার্জ করার সঙ্গে বড় অঙ্কের বিনিয়োগ করবে সরকার। তবে টাকা ছাপিয়ে দেওয়ার পরও ঘুরে দাঁড়াতে না পারা ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক। সাকসেসফুল মার্জারের মাধ্যমে এই ব্যাংকগুলো শুধু ঘুরে দাঁড়াবে না, যে বিনিয়োগটা করবে সরকার থেকে, সেই বিনিয়োগের টাকাও পুরোপুরি লাভ সহ ফেরত পাবে সরকার। এদিকে মুদ্রানীতি ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI জানিয়েছে, এবারের মুদ্রানীতিও সংকোচনমুখী করায় বিনিয়োগ ও বাণিজ্যে পড়বে নেতিবাচক প্রভাব। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি গ্রিড উপকেন্দ্রে আকস্মিক আগুন লাগার ঘটনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে পুরো জেলায়। সন্ধ্যা 7টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ বিকট শব্দের পর ধোঁয়া দেখা যায়। এরপর দ্রুত ছড়িয়ে পড়ে আগুন, বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্রিড উপকেন্দ্রে মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।